আর আজকে বিদ্রোহী, কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? কালীঘাট তৃণমূলে চলছে মুষল পর্ব, চলছে ভাঙা গড়ার খেলা। একে একে ঋতব্রত শিবিরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা। ঘাসের ওপর জোড়া ফুল অর্থাৎ তৃণমূলের প্রতীক যেতে পারে বিদ্রোহী শিবিরের হাতে, এমনই জল্পনা আগে হয়েছিল। এবার অভিযোগ গিয়েছে নির্বাচন কমিশনেও। তবে রাজ্যে নতুন সরকার গঠনের প্রায় 2 মাস পরেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে এক চুলো সরলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, প্রতীক যদি চলেও যায় তাতে কিচ্ছু যায় আসে না। গলায় সিম্বল ঝুলিয়ে বাড়ি বাড়ি যাবেন, রাস্তায় বেরোলে তার কণ্ঠ রোধ করতে পারবে না, নতুন করে গড়ে তুলবেন। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? মমতার প্রশ্ন, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না? শনিবার একটি ভিডিও বার্তায় ফের বিজেপির বিরুদ্ধে ভোট লুট করে ক্ষমতায় আসার অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবিরকেও তীব্র আক্রমণ করেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাদের উদ্দেশ্যে তার প্রশ্ন, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না? 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না? 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না? এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন? সাহস থাকলে সরাসরি বিজেপিতে যোগ দিক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের একাংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা শিবির তৈরি করেছে। তাদের দাবি, তারাই আসল তৃণমূল। ইতিমধ্যেই বিধানসভায় বিরোধী দল হিসেবে স্বীকৃতিও পেয়েছে সেই শিবির। এমনকি নিজেদের আসল তৃণমূল দাবি করে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছেন ঋতব্রতরা। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে একে একে যোগ দিচ্ছেন অনেক তৃণমূল নেতা। সেই তালিকায় নবমতম সংযোজন সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার পদ থেকে সরে গিয়েই দুপুরে বিধানসভায় ঋতব্রত শিবিরের সঙ্গে বৈঠক করেন তিনি, যদিও বিক্ষুব্ধ শিবিরে যাওয়া নিয়ে কিছু স্পষ্ট করেননি। এই পরিস্থিতিতেই শনিবার সরাসরি বিদ্রোহী শিবিরকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় তিনি বলেন, বেইমানি করারও একটা সীমা থাকা উচিত। তারা এখন সরাসরি বিজেপি করছেন, সাহস থাকলে সরাসরি বিজেপিতে যোগ দিক। এবং যদি 2023-এই পার্টির রেকগনিশন শেষ হয়ে যায়, তাহলে 2026-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে? সিম্বলটা তো আমি দিয়েছিলাম। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আর আজকে জিতে গিয়ে 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না? 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না? এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। মেট্রোপলিটন কাণ্ডে এফআইআর। শুক্রবার কলকাতার মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ঘিরে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে শনিবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে তীব্র আক্রমণ করলেন তিনি। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো ব্যক্তি দল ছেড়ে যেতে পারেন, কিন্তু কোনো প্রতিষ্ঠানকে দখল করা যায় না। আমি তো জানি যারা গেছে, গাড়ি নিয়ে এসছি, চলুন, হয় যার নাম বলছি তার সাথে গিয়ে জয়েন করুন, আর তা না হলে লকআপে চলুন। যারা সহ্য করতে পারেনি, ন্যাচারালি আমি তাদের দোষ দিই না। তাদের সম্পত্তি আছে, তাদের পরিবার আছে, তাদের সম্পদ আছে, তাদের লাগেজ আছে, তাদের ব্যাগেজ আছে। আর গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল? এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। এটা ইনস্টিটিউশনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি, তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন,
দেখুন দেখুন মেনটেনেন্স করি আমরা, প্রতি মাসে 1 লাখ টাকা করে ভাড়া দিই আমরা চেকে, ইলেকট্রিসিটি বিল দিয়ে আমরা, কর্পোরেশনের যা যা লাগে দিই আমরা, আর আপনারা গিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা দিয়ে দিচ্ছেন। কাজেই প্রস্তুত থাকুন আগামী দিন ইন্ডিভিজুয়াল কারো বিরুদ্ধে। আমার কোনো রাগ, আমার কোনো ক্ষোভ নেই। আমাদের পুরনো বিল্ডিংটা তৈরি হচ্ছিল বলেই, ভেঙে ভেঙে পড়ছিল বলেই আমরা একটা বিল্ডিং ভাড়া নিয়েছিলাম, রীতিমতো চেকে ভাড়া দিই। আজকে গিয়ে আপনারা তালা দিয়ে চলে এলেন, এফআইআরও করা হয়েছে। কেন দিলেন? এবং আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আসল ঘটনা তার নয়, উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। মমতার সাব বার্তা, প্রতীক কেড়ে নিলে যায় আসে না। দলীয় প্রতীক নিয়ে সম্ভাব্য টানাপোড়েন নিয়েও মন্তব্য করেন তৃণমূল নেত্রী। তার বক্তব্য, বিজেপির হয়ে দল ভাঙার চক্রান্ত চলছে। তিনি কি মরে গেছেন? কর্মীরা শেষ হয়ে গেছে? এই প্রসঙ্গেই ভারতের নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও কটাক্ষ করতে শোনা যায় তাকে। ভোটে কারচুপির অভিযোগ ফের তুলে মমতা বলেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে তৃণমূলকে ভাঙার চেষ্টা চলছে। যদি প্রতীক নিয়েও নেয় তাতে কিছু যায় আসে না, দরকার হলে তিনি গলায় প্রতীক ঝুলিয়ে মানুষের কাছে বেরোবেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি জ্ঞানেশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয়। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? ভিডিও বার্তায় বরাবর দলের কর্মীদের গুরুত্বের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, নেতা নয়, কর্মীরাই দলের আসল শক্তি। বর্তমান পরিস্থিতিতে যারা দলের পাশে রয়েছেন তারাই প্রকৃত সম্পদ বলেও দাবি করেন তিনি। মমতা স্পষ্ট ভাষায় জানান, তিনি রাজনীতি ছাড়ছেন না এবং তাকে নিয়ন্ত্রণও করা যাবে না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ নেই। সংগ্রামী লগ্নই আমার জন্ম হয়েছে, তাই সংগ্রামী লগ্ন যতদিন থাকবো ততদিন মনে রাখবেন এই সংগ্রামী লগ্ন থেকেই লড়াইটা করব। আর আমি এখন অনেকদিন বেঁচে আছি, আর আমার পরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে। কেউ কেউ মাথা নত করতে পারে, কিন্তু কেউ আবার দলের পতাকাটাকে আঁকড়ে ধরতেও পারে। আমরা যেমন তৈরি করি, আমরা নতুন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তৃণমূল কংগ্রেসের অন্দরে সংঘাত এখন চরম পর্যায়ে পৌঁছেছে। একদিকে বিদ্রোহী শিবির নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাদের বিজেপি ঘনিষ্ঠ বলে আক্রমণ করছেন। ফলে আগামী দিনে দলীয় প্রতীক, সংগঠন এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়েও সংঘাত আরও বাড়তে পারে। সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরও যে লড়াই এখনও শেষ হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বার্তায় সেই ছবি আরও স্পষ্ট হয়ে উঠল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।